আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগতম। আমাকে দেখতে পাচ্ছ কিনা একটু জানাও দ্রুত গতিতে। আর সবাই একটু জয়েন হয়ে যাও আর বন্ধুদেরকে ক্লাসটি শেয়ার করে দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যেখানে আমরা টেস্ট পেপার সলভিং ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা সমাধান করব চট্টগ্রাম কলেজ। তোমরা জানো চট্টগ্রাম কলেজের প্রশ্নটা বাংলাদেশের প্রত্যেকটা বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। বাংলাদেশে যে কয়টা কলেজের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার দিয়ে ভর্তি হতে হয়, এর মধ্যে চট্টগ্রাম কলেজ হচ্ছে একটি। আমরা দেখবো চট্টগ্রাম কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নটা কিরকম হয়েছে আজকে। হ্যাঁ, এটা নিয়ে আমরা তোমরাও নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবা, কয়টা তোমরা উত্তর করতে পারো সব মিলাই। ঠিক আছে, তোমরা কয়টা অ্যান্সার করতে পারো সব মিলাই। তো তোমরাও দেখো, প্রথমে আমিও একটু ক্লাসটা শেয়ার করে দিই, তোমরাও একটু শেয়ার করে ফেলো দ্রুত গতিতে আস্তে আস্তে। আমিও ক্লাসটা শেয়ার করে দিচ্ছি সবার জন্য, যাতে সবাই কেউ যাতে তোমাদের ক্লাসটা মিস না করে। আর হচ্ছে চট্টগ্রাম কলেজের যারা আছো, তারা চাইলে কেউ যদি যুক্ত হয়েছে চট্টগ্রাম কলেজ থেকে, তাহলে আমি তোমাকে বলবো তুমি চাইলে তোমার বন্ধুদের জন্য ক্লাস লিঙ্কটা শেয়ার করে দিতে পারো তোমাদের যে কলেজ গ্রুপগুলো আছে সেগুলোতে। ওকে, আচ্ছা, ওকে ফাইন। শেয়ার করে দিতে পারো সেগুলোতে। ওকে ফাইন, আমি বলবো একটু দ্রুত গতিতে জয়েন হয়ে যাও। ক্লাসটা অনেকেই করার জন্য ওয়েট করে আছে, তোমরা যদি ওদেরকে জানাও তাহলে ওরা একটু উপকৃত হবে এই আর কি। ওকে, তাহলে শুরু করব। সবাই ওকে, তোমরা যদি শেয়ার করে শেয়ার ডান লিখো তাহলে আমি শুরু করতে পারি। শেয়ার করে শেয়ার ডান লিখলে আমি শুরু করতে পারি। আর হচ্ছে যেহেতু কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, টেস্ট পেপার সলভিং ক্লাসগুলা, অবশ্যই চেষ্টা করবা হচ্ছে ক্লাসগুলো সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, যাই হোক, দেখি সবাই একবার ওকে লিখো তাহলে আমরা শুরু করতে পারি। ফয়সাল আবির বলতেছো 9টা থেকে ওয়েটিং, সাউন্ড ক্লিয়ার এতক্ষণ পর, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আজকে আইসিটি এক্সাম ছিল দারুল উলুমের, অসুবিধা নেই, আজকের ক্লাসটা সবাই করো, শেয়ার ডান। থ্যাংক ইউ, শেয়ার ডান, সবাই একটু লিখো দ্রুত গতিতে। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ফাইন, তাহলে শুরু করি। হ্যাঁ, এত কম মানুষ হলে ক্লাস নিয়ে লাভ আছে বলো তো? এত কম যদি স্টুডেন্ট, তোমরা যদি একটু শেয়ার টেয়ার না করো, ক্লাস নিয়ে লাভ আছে? তাইলে কালকে থেকে আর ক্লাস নিব না। পেড বেসে ক্লাস নিব তাইলে, এটাই হওয়া উচিত, তাই না? আচ্ছা, ওকে ফাইন। মানে এই তোমরা তো দেখো বাংলাদেশে অনেক প্ল্যাটফর্ম আছে, এর মধ্যে ইনশাল্লাহ আমরাই চেষ্টা করতেছি একমাত্র যে টেস্ট পেপারের সলভিং ক্লাসগুলো দেওয়ার জন্য। ওকে ফাইন, প্রথম প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি সবাই বলেন তো, কোন প্রক্রিয়ায় বিভিন্ন হরমোন তৈরি করা হয়? সবাই লিখেন তো, কোন প্রক্রিয়ায় বিভিন্ন হরমোন তৈরি করা হয়? প্রত্যেক দিনের মতো উত্তরটা এভাবে লিখবা। এই যে উত্তর লেখার সময় অলওয়েজ এই সিকোয়েন্সটা ফলো করবা। এই যে একের একের উত্তর এইভাবে লিখবা, তাহলে আমি বুঝতে পারবো। ঠিক আছে, লিখো কোন প্রক্রিয়ায়, সবাই লিখো কোন প্রক্রিয়ায় বিভিন্ন হরমোন তৈরি করা হয়। দেখি প্রথম প্রশ্নের উত্তরটা দাও। একের বি লিখতেছো সবাই, অনেকে লিখতেছে আইয়ুব বলে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার করে দাও। নুরুল কবির লিখেছে একের ক, সজীব লিখেছে একের ক, রিয়াজ উদ্দিন লিখেছে একের খ, ফয়সাল আবির লিখেছে একের খ। আচ্ছা ফাইন, তাহলে উত্তর হবে কি? এটা আমরা মোটামুটি সবারই কমন, যারা জানো না তারা শিখে নিবা। বিভিন্ন হরমোন, এই যে হরমোন, শরীরে যে বিভিন্ন হরমোন উৎপাদন হয়, এগুলাকে যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এর হেল্প নিতে হবে।
উত্তর হবে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে এবার দেখো প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত, এটা বলো তো, প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? 2 নাম্বার প্রশ্নটা বলার চেষ্টা করো, প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? সবাই একটু কমেন্ট করো তো। ওকে, প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? দেখি সবাই কমেন্ট করো দ্রুত গতিতে, সবাই কমেন্ট করো। 2 নাম্বার বলতেছো গ নাম্বার, 2 নাম্বার গ নাম্বার লিখেছো, নুরুল কবির, রিয়াজউদ্দিন লিখেছো গ। সবাই আমি একটা জিনিস রিকোয়েস্ট করব, পারো না পারো প্রত্যেকে নিজের মতামত, নিজের মনে কোন উত্তরটা আসে সেটা একটু কমেন্ট করবো, অন্যেরটা দেখবা না। অন্যেরটা না দেখে নিজের কোন উত্তরটা করবে সেটা একটু কমেন্ট করবা। ওকে, 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 ফাইন। 2C বলতেছো অনেকেই। আচ্ছা, ফাইন। আচ্ছা, 2 এর গ। আচ্ছা, এটাই হচ্ছে কথা, প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত? অন্যের লেখা চুরি, অন্যের লেখা চুরি করা। প্লেজিয়ারিজম হচ্ছে কি? অন্যের লেখা চুরি করা। আমরা জানি অন্যের লেখা চুরি করাকে বলা হয় প্লেজিয়ারিজম। এটা আরো বেশি সহজ, 3 নাম্বার প্রশ্নটা আমার কাছে, প্রশ্নটা চট্টগ্রাম কলেজের প্রশ্ন, সিকিউ আমি আজকে অফলাইন ব্যাচে সলভ করাইছি। আমাদের আমাদের অফলাইন ব্যাচে আজকে চিটাগং কলেজের সিকিউ প্রশ্ন সমাধান করাইছি। তো তাহলে আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নটা খুবই সহজ হয়েছে। আচ্ছা, রোবটের হাত পায়ের পা পেশি হিসেবে পরিচিত কোনটি? বলো, রোবটের হাত পায়ের পেশি হিসেবে পরিচিত কোনটি? 3 নাম্বার কি বলো? 3 নাম্বার লিখেছে অনেকে, খ নাম্বার। এটা সবাই পারো, তোমরা জানো রোবটের হাত পা পেশি অ্যাকচুয়েটর নামে পরিচিত। রোবটের হাত পা পেশিকে অ্যাকচুয়েটর নামে পরিচিত। তাহলে আমরা একবার রিভাইজ করে ফেলি। ওকে, কোন প্রক্রিয়া হরমোন তৈরি হয়? জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। প্লেজিয়ারিজমের সাথে সম্পর্কিত হচ্ছে অন্যের লেখা চুরি। আর রোবটের হাত পা হিসেবে পরিচিত হচ্ছে অ্যাকচুয়েটর। ওকে, ফাইন। এবার দেখি পরের প্রশ্নগুলোতে যাই। পরের প্রশ্নগুলোতে এবার আসেন, পরের প্রশ্নগুলোতে একটু আসি। এই যে এই প্রশ্নটা একটু কনফিউশন ছিল, দেখি এটা বলতে পারেন কিনা। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? 4 নাম্বার বলার চেষ্টা করো, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? 4 নাম্বারটা একটু বলার চেষ্টা করো। সবাই 4 নাম্বারটা একটু বলার চেষ্টা করো, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? সবাই একটু বলার চেষ্টা করো, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়? আসলে তোমরা আমাকে, আমি ক্লাস নেওয়ার পরেই তোমরা একটা কমেন্ট করো যে স্যার আমরা নোটিফিকেশন পাইনি। পেজে ফলো দিয়ে রাখো, লাইভ ক্লাস চলাকালীন কমেন্ট করিও, তাহলে তুমি নিশ্চিত তুমি নোটিফিকেশন পাবা। ঠিক আছে, এটা একদম শিওর থাকো। ওকে, তাহলে আমরা এখানে কি, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয় এটা একটু মনে রাখবা সবাই। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ব্যবহৃত হয় হচ্ছে ন্যানো টেকনোলজি। এগুলা হচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন হুবহু আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই থেকে কমন। ঠিক আছে, 99.8% সব মানে বই থেকে আসছে। তাহলে এটা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। কেন ন্যানো টেকনোলজি আমাকে একটু বলো। ন্যানো টেকনোলজি হচ্ছে এই যে বিভিন্ন অল্প পরিবেশের ক্ষতি করে, এই যে সৌরকোষ তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব জিনিস উৎপাদন করতেছে বর্তমানে। কোন প্রযুক্তির মাধ্যমে? ন্যানো প্রযুক্তির মাধ্যমে। মানে পরিবেশের ক্ষতি হয় না এরকম, মানে বিভিন্ন ধরনের জিনিস উৎপাদন করতেছে কোন টেকনোলজির মাধ্যমে? ন্যানো টেকনোলজি। এই জন্য বলা হয় পরিবেশকে সুরক্ষা দেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমানে ন্যানো টেকনোলজি। আচ্ছা, এবার আসেন পরের প্রশ্নে, স্ট্রিমিং মুভির ব্যান্ডউইথ কত? এগুলো ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। স্ট্রিমিং মুভির ব্যান্ডউইথ হচ্ছে 1.5 Mbps। এটা 26 সালে নেই, SSC 26 এটা নাই, SSC 24 এগুলো আমাদের এমসিকিউ বই থেকে হুবহু কমন আসছে। এটা আমি দেখি এমসিকিউ বইতে এই চারটা হুবহু দেওয়া আছে, যে কোনটা কত, স্ট্রিমিং কত, এটাই হুবহু তুলে দিছে। ওকে, এই যে দেখো 1.5 একদম আমাদের এমসিকিউ বইয়ের 26 নাম্বার পেজ, 19 নাম্বার। আমরা দেখো একদম প্রমাণ সহ দেখো, এখানে সবগুলো দেওয়া আছে। SSC 25 এটা ভালো করে দেখে নিবা। SSC 25 19 নাম্বার এমসিকিউর প্রত্যেকটা ব্যান্ডউইথ ভালো করে শিখে নিবা। এই যে দেখো এখানে ছিল স্ট্রিমিং, কোনটা? স্ট্রিমিং মুভি ছিল 1.5 Mbps। ঠিক আছে, এটা একদম হুবহু আমাদের বই থেকে কমন আসছে। বইয়ের পেজ নাম্বার হচ্ছে কি 26 নাম্বার পেজ, 19 নাম্বার এমসিকিউ। তোমাদেরকে বারবার বলি যে বইয়ের বাইরে প্রশ্ন হবে না, বিশ্বাস করো আর না করো, এটা যারা পড়ে গেছে তারা জানে। ওকে, এবার আসেন, এই যে 300 GHz হতে 400 THz, এই ফ্রিকোয়েন্সিকে কি বলা হয়? 300 GHz থেকে 400 THz, এটা একটু বলো তো, এটা দেখি কে কে পারো। 300 GHz থেকে 300 GHz থেকে 400 THz, এটা কে কে পারো একটু ভালো করে খেয়াল করো তো।
এটা বলার চেষ্টা করেন সবাই। 6 নাম্বারটা সবাই বলার চেষ্টা করেন। 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ, 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ, 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ। 6 নাম্বারটা একটু বলার চেষ্টা করেন। 6 নাম্বারটা একটু বলার চেষ্টা করো সবাই। 6 নাম্বারটা একটু বলার চেষ্টা করো। ওকে, ওকে। 6 নাম্বারটা একটু বলার চেষ্টা করো, দেখি অনেকে উত্তর দিয়েছো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই তো ফুলাফাইন তো আসলে পড়াশোনা করছে মনে হয়। ভালো লাগে সত্যি কথা, তোমরা যখন উত্তর করতে পারো ভালো লাগে। মনে রাখবা 300 গিগাহার্জ থেকে, এই যে এটা একটু অবশ্য মনে রাখবা, 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ, এটা হচ্ছে একমাত্র ইনফ্রারেড। এই যে ইনফ্রারেড হচ্ছে কি 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ। তাহলে এখন কি আমাদের রেডিও ওয়েভেরটা মনে রাখতে হবে না? আমাদের রেডিও ওয়েভেরটা হচ্ছে কি 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ, এটাও লিখে রাখো। পরীক্ষায় যদি আসে 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ, এটা হচ্ছে রেডিও ওয়েভ। এই যে রেডিও ওয়েভেরটাও লিখে রাখো, 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ। ঠিক আছে। আর 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ হচ্ছে মাইক্রোওয়েভ। 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। ওকে, তাহলে আমরা তিনটাই শিখে ফেলি একবারে। বলো আমার সাথে সাথে একবার বলো, সবাই বলার চেষ্টা করো। একটা হচ্ছে কি 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ, এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে ইনফ্রারেড। রেডিও ওয়েভ হচ্ছে 3 কিলোহার্জ থেকে 300 গিগাহার্জ, 3 কিলো থেকে 300 গিগা, 3 কিলো থেকে 300 গিগা। ওকে, এবার দেখো মাইক্রোওয়েভ হচ্ছে কি 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ। এগুলো একটু সবাই ক্লিয়ারলি সুন্দর করে জিনিসগুলো একটু মাথায় ঢুকায় ফেলো, নোট করে রাখো। ওকে, তিনটে ইনফরমেশন একটু সুন্দর করে নোট করে রাখো, ইনশাল্লাহ ভালো হবে। সবার কি ক্লিয়ার? একবার ক্লিয়ার লিখেন, সবার কি ক্লিয়ার কিনা লিখেন একবার। একবার ক্লিয়ার কিনা লিখো সবাই, একটু একবার ক্লিয়ার কিনা লিখো দ্রুত গতিতে। একবার ক্লিয়ার কিনা দ্রুত গতিতে সবাই লিখো। একবার ক্লিয়ার কিনা সবাই দ্রুত গতিতে লিখেন। আচ্ছা, ওকে। 7 নাম্বার, পিকোনেট কোনটির সাথে সম্পৃক্ত? ফয়সাল আবির বলতেছে ওয়াই ম্যাক্স। শোনো, একটা কথা মনে রাখবা, এই প্রশ্নের ব্যাখ্যাগুলা আসলে আমাদের ক্লাসগুলো অনেকে পছন্দ করে শুধুমাত্র ব্যাখ্যার জন্য। সঠিক কথা, সঠিক কথা হচ্ছে আমাদের ক্লাসগুলো অনেকে লাইক করে শুধুমাত্র ব্যাখ্যার জন্য। এই যে ব্যাখ্যাগুলো ভালো মতো শিখে রাখবেন, কারণ পরীক্ষায় চিটং কলেজে এটা আসছে মানে এর আশেপাশের গুলো পরীক্ষা দিতে পারে। ওকে, তাহলে এখন দেখেন 7 এর বি, এটা অনেকেই পারে, তবে এখান থেকে অনেক নৈবেত্তিক হতে পারে, এগুলো একটু শিখাই দিই। 7 এর বি হচ্ছে কি পিকুনেট কোনটির সাথে? এটা হচ্ছে ব্লুটুথ। ব্লুটুথের নেটওয়ার্কের নাম হচ্ছে, ব্লুটুথের নেটওয়ার্কের নাম হলো পিকুনেট। ব্লুটুথের নেটওয়ার্ককে বলা হয় পিকুনেট। এখন প্রশ্ন হবে সেটা না, প্রশ্ন হবে একটা ব্লুটুথ কয়টা যন্ত্রের সাথে সম্পৃক্ত হতে পারে? একটা ব্লুটুথ একটা টাইম 8টা ডিভাইসের সাথে, টোটাল 8টি যন্ত্রের সাথে সংযুক্ত হতে পারে। কয়টি যন্ত্র লিখে রাখো সবাই? 8টি যন্ত্রের সাথে সংযুক্ত হতে পারে। এই 8টি যন্ত্রের মধ্যে একটা হচ্ছে মাস্টার ডিভাইস, একটা হচ্ছে মাস্টার নোড বলে, মাস্টার নোড। ঠিক আছে, আর গুলাকে বলা হয় স্ল্যাপ নোড বা দাস নোড। বাকি 7টাকে বলা হয় স্ল্যাপ নোড বা দাস নোড। স্ল্যাপ নোড বা দাস নোড বলা হয় বাকি 7টাকে। স্ল্যাপ নোড বা দাস নোড, দাস নোড বলা হয় বাকি 7টাকে। স্ল্যাপ নোড বা দাস নোড বলা হয় বাকি 7টাকে। তাহলে যদি বলে একটা ব্লুটুথের কয়টা দাস নোড, কয়টা স্ল্যাপ নোড, তখন উত্তর কিন্তু 8টি দেওয়া যাবে না, উত্তর দিতে হবে 7টি। কারণ মাস্টার নোড কয়টা? একটা মাস্টার নোড। আর টোটাল কয়টা যন্ত্র এট এ টাইম যুক্ত হতে পারবে? 8টি যন্ত্র যুক্ত হতে পারবে। আর এই যে নেটওয়ার্ক ব্যবস্থা ব্লুটুথের, এটার নাম হচ্ছে পিকুনেট। ব্লুটুথের নেটওয়ার্ক ব্যবস্থার নাম হলো পিকুনেট। সবাই এটুকু একটু লিখে ফেলো দ্রুত গতিতে, সবাই এটুকু একটু লিখে ফেলো। ওকে, ভালো করে শোনো। এবার এবার একটা কথা মনে রাখবা, অনেকগুলা যদি পিকুনেট একসাথে হয় তখন এটাকে বলা হয় স্ক্যাটার নেট। অনেকগুলা পিকুনেট যদি একসাথে হয়, ব্লুটুথ হচ্ছে, আমি সব সময় পড়ানোর সময় বলি, ব্লুটুথ হচ্ছে গভর্নমেন্টের অত্যন্ত পছন্দের টপিক। ঠিক আছে, এবং দেখা যায় যে প্রত্যেকবার শিক্ষা বোর্ডে ব্লুটুথ থেকে প্রশ্ন দিবে। ওকে, তাহলে অনেকগুলা পিকুনেট মিলে কি হয়? অনেকগুলা পিকুনেট মিলে হয় হচ্ছে স্ক্যাটার নেট। অনেকগুলা পিকুনেট মিলে হয় স্ক্যাটার নেট। অনেকগুলা পিকুনেট মিলে হয় স্ক্যাটার নেট। সবাই এটাও লিখে রাখো, অনেক পিকুনেট মিলে কি হয়? অনেক পিকুনেট মিলে হবে স্ক্যাটার নেট।
তাহলে আমরা কয়েকটা জিনিস এখান থেকে ইনফরমেশন হিসেবে পেলাম, ঠিক আছে। সবাই ব্লুটুথটা ভালো করে শিখবা। কালকের ক্লাসে আমি পড়াইছিলাম ব্লুটুথের রেঞ্জ কত, 3 থেকে 10 মিটার, 3 থেকে 10 মিটার। ব্লুটুথ 3 থেকে 10 মিটার পর্যন্ত ডেটার সাথে কি করতে পারে, কানেকশন তৈরি করতে পারে। সবার কি ক্লিয়ার? একটু সবার ক্লিয়ার কিনা এই কয়েকটা প্রশ্ন? ওকে, আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। এগুলো যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরের প্রশ্নে আসি। আচ্ছা, এবার আসেন, আমাদের কিন্তু আগামী 18 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম চকবাজারে এইচএসসি 25-এর জন্য একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। 18 ফেব্রুয়ারি চট্টগ্রাম চকবাজারে এইচএসসি 25-এর জন্য একটা স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে। সময় হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, বিকেল 3টা থেকে 4টা একটা ব্যাচ, বিকেল 5টা থেকে 6টা একটা ব্যাচ। 3টা থেকে 4টা, বিকেল 5টা থেকে 6টা। প্রথম 50 জন শুধুমাত্র ভর্তি হতে পারবে 2,000 টাকা দিয়ে। প্রথম 50 জন শুধুমাত্র ভর্তি হতে পারবে 2,000 টাকা দিয়ে। এটা আমাদের অফলাইনে স্পেশাল অফার। এমনি কোর্স ফি 5,000 টাকা, মডেল টেস্ট সহ, পরীক্ষা সহ। পরীক্ষার জন্য আলাদা আর কোনো ফি দিতে হবে না। যারা ভর্তি হবে তারা আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবে। আচ্ছা, এটা হচ্ছে বিশাল একটা সুযোগ। আইসিটি অ্যাসিস্ট্যান্টকে অফলাইনে পাওয়াটা আসলে অনেকের, আমি মনে করি ইনশাল্লাহ। আর হচ্ছে যারা অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই আমাদের ইবিআই হাটে রিভিশন ব্যাচের জন্য ওয়েট করো। কয়েকদিন পরেই আমরা জানাবো বিস্তারিত। বইটি কিনতে পারবো, বই আছে মাত্র মনে হয় 9 সেট বই আছে। যারা কিনবা তারা ইনবক্সে যোগাযোগ করো তাড়াতাড়ি। 9 সেট বই আছে শুধুমাত্র, অনলি 9 সেট। আচ্ছা, আচ্ছা, আসেন এবার। উদ্দীপকের এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। বর্তমানে এক নতুন সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চ গতি সম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। উদ্দীপকের সার্ভিসের নাম কি? উদ্দীপকের সার্ভিসের নাম কি বলো দেখি। এটা কে কে পারো? এটা কে কে পারো কমেন্ট করো, দ্রুত গতিতে কমেন্ট করো। 8 নাম্বার, এটা কে কে পারেন? দ্রুত গতিতে কমেন্ট করেন তো। 8 নাম্বার, এটা কে কে পারেন? 8 নাম্বার হচ্ছে ক্লাউড কম্পিউটিং, একজনে বলেছে, মুশফিকুর রহমান। বাকিরা কমেন্ট করো না, তোমরা অনেকেই কমেন্ট করতে লজ্জা পাও। চুপি চুপি ক্লাস দেখো, চুপি চুপি ক্লাস দেখলে হবে? কমেন্ট করে ফেলবা সাহসিক ভাবে। ওকে, চুপি চুপি ক্লাস না করে কমেন্ট করে ফেলবা সাহসের সাথে। ফাইন, ফাইন, ফাইন। তাহলে আমরা জানি এটা হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং। অনেকে উত্তর দিয়েছে এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখন কথা হলো, ভালো করে শোনো, ক্লাউড কম্পিউটিং এর এই জিনিসটা, এটা কে কে উত্তর দিতে পারে দেখি। সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে ক্লাউড কম্পিউটিং কি কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, রক্ষণাবেক্ষণ খরচ নেই। উত্তর কি হবে বলো? 9 নাম্বারের উত্তরটা একটু বুদ্ধিমত্তা দিয়ে দেওয়ার চেষ্টা করো তো। সবাই দেখি 9 নাম্বারটা লিখো তো। সবাই দেখি 9 নাম্বারের উত্তরটা লিখার চেষ্টা করো। 9 নাম্বারের উত্তরটা সবাই একটু লিখার চেষ্টা করো দ্রুত গতিতে, যারা যারা আছো ক্লাসে। 9 নাম্বারটা একটু দেখি কে কে বলতে পারো। 9 নাম্বার দিয়ে লিখবা উত্তরটা, 9 নাম্বার দিয়ে লিখবা। ওকে, উত্তরটা 9 নাম্বার দিয়ে লিখবা। উত্তরটা 9 নাম্বার দিয়ে লিখো দ্রুত গতিতে। 9-এর বি বলতেছো। 9-এর বি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ফাইন, মুশফিকুর রহিম, ভেরি গুড। 9-এর বি। বাকিরা কমেন্ট করো দ্রুত গতিতে। 9-এর খ, ফয়সাল আবির, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ফাইন, ফাইন, ফাইন। ওকে, আমরা জানি ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে সে রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ করে। একে তো রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ করে, আরেকটা হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচ, তোমার কোনো রক্ষণাবেক্ষণ খরচ দিতে হবে না। ঠিক আছে, আর এখানে অতিরিক্ত মূল্য দেওয়ার দরকার নাই। তুমি যতটুকু ইউজ করবা ঠিক ততটুকু মূল্য দিবা। এখানে অতিরিক্তের কোনো ব্যাপার স্যাপার নেই। অতিরিক্ত মূল্য তোমার দিতে হবে না। তুমি যতটুকু ইউজ করবা ততটুকু, পে অ্যাজ ইউ গো, পে অ্যাজ ইউ গো, যতটুকু তোমার দরকার ততটুকু মূল্য। ওকে, অতিরিক্ত মূল্য দেওয়ার দরকার নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাউড কম্পিউটিং কয় ধরনের সার্ভিস প্রদান করে। ওকে, এটা বেশি আসে পরীক্ষায়। ওকে, এটা হচ্ছে একটু মনে রাখবা। একটা হচ্ছে কি আইএএস, আরেকটা হচ্ছে কি এস এস। এবারও আসছে 24 সালে ইনোভেটিকটা আসছে। পাস, আরেকটা হচ্ছে পাস। অথচ আমি এগুলো 2022 সালে অনলাইনে ক্লাসে ক্লাউড কম্পিউটিং আছে আইসিটি অ্যাসিস্ট্যান্টে, ওখানে আমি এটা পড়াইছি যে আইএএস সাস পাস। মানে এটা হচ্ছে কি লিখে রাখো, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আচ্ছা, একটু সুন্দর করে দাঁড়াও, আমি একটু সুন্দর করে জায়গায় লিখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। 1 নাম্বার লিখো আইএএস। আইএএস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ঠিক আছে, আর 2 নাম্বার হচ্ছে সাস। এই যে
সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তারপর 3 নাম্বার হচ্ছে কি পাস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। এগুলো একটু মাথায় রাখবা সবাই, কেমন? এগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর 3টা সেবা প্রদান করতে পারে। তাহলে সফটওয়্যার এজ এ সার্ভিস, আইএস ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। ওকে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবেন। এই যে দেখেন আমার বইয়ের কয় নাম্বার পৃষ্ঠা, এটা হচ্ছে কি 27 নাম্বার পৃষ্ঠা, 26 নম্বর প্রশ্ন। এই যে স্পষ্ট লিখে আছে দেখেন, 26 নম্বর প্রশ্ন দেখেন, ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে। ক্লিয়ার? ব্যাখ্যাগুলা পড়বা, এই যে ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে দেখছো, প্রত্যেকটা প্রশ্নে এভাবে ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাগুলো ভালো করে পড়বা, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, শুধু শুধু কষ্ট করার দরকার নেই কোনো। ওকে ফাইন। আচ্ছা, পরের প্রশ্নে আসি। এটা একটু মুখস্থ ধরনের প্রশ্ন, এটা নিয়ে আমি কোনো প্যারা দিব না। 2G হচ্ছে কি, এটা একটু মুখস্থ প্রশ্ন। 2G সিস্টেমের জিপিআরএস প্রতি সেকেন্ডে কত রেট? এটা হচ্ছে 56 থেকে 114 কেবিপিএস। ঠিক আছে, এটাই হচ্ছে প্রশ্ন। 2G সিস্টেমের জিপিআরএস। তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, 2G মানে এগুলো হচ্ছে খুব কম গতি, তো এখানে কখনোই এমবি আসবে না, জিবি আসবে না। ওকে, আর বিট মানে অতিরিক্ত কম হয়ে যায়, ন্যারো টাইপের হয়ে যায়। তাহলে এটাই হচ্ছে 2G সিস্টেম, 56 থেকে 114 কেবি। এগুলো একটু বুদ্ধিমত্তা দিয়ে চাইলে উত্তর করা যায় ইজিলি। আচ্ছা, পরের প্রশ্নে আসি। এই যে এটা তো সবাই পারার কথা, এটা ক্যালকুলেটরে অনেকে করে ফেলবা, স্বাভাবিক। 6DF কে দশমিকে নিয়ে যাওয়া, এটা তোমরা চাইলে করার সিস্টেম হচ্ছে এভাবে, এই যে এভাবে করবে, 6 × 16, ডি গুণ 16, এফ গুণ 16, এরপরে হচ্ছে কি 0 1 2। ঠিক আছে, এবার মান বসাও। 6 × 16² মানে 256, প্লাস ডি হচ্ছে কত 13 গুণ 16, আর যোগ হচ্ছে কত 15, 16⁻0 মানে হলো 1। তাহলে কত আসে দেখো তো ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে কত আসে দেখো তো। 6 × 256, 6 গুণ 256 যোগ 13 গুণ 16, 13 গুণ 16 যোগ আর হচ্ছে 15। তাহলে উত্তর হলো 1759। এই যে উত্তর হচ্ছে 1759, এটাই আসবে উত্তর। উত্তর হচ্ছে 1759। সবার ক্লিয়ার কিনা বলেন, সবাই একটু ক্লিয়ার কিনা বলতে হবে, সবার কি ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা বলতে হবে সবার। 1759 সবার ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড। ইমা যুক্ত হয়েছে। ইমা আমাদের পেইড বেসের স্টুডেন্ট, চট্টগ্রাম কলেজের, আজকে পরীক্ষা দিয়েছে। অনেকে আমার চট্টগ্রাম কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট। এটা তো আমি অনেকবার পড়াইছি, কম্পিউটার কোডকে হিউম্যান, এক কথায় কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। কি সুন্দর করে লেখা আছে বইতে, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় পরিবর্তন করে কে। কালকেও পড়াইছি, গতকালকেও পড়াইছি এটা, যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় নিয়ে যায় হচ্ছে এই যে ডিকোডার। এটাই হলো উত্তর, কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় ডিকোডার, আর এনকোডার হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা, যারা জানো না তারা লিখে রাখতে পারো। এটা করে কি মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা নিয়ে যায়, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় নিয়ে যায়, কম্পিউটারের ভাষায় নিয়ে যায় হচ্ছে এনকোডার। ওকে, সবার কি ক্লিয়ার? দেখি এবার 13 নাম্বার আমি বলবো না, 13 নাম্বার তোমরা বলার চেষ্টা করো। প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে? 13 নাম্বারটা তোমরা বলার চেষ্টা করো, প্রতিটি ফ্লিপ ফ্লপে কয় বিট জমা থাকে সেটা একটু তোমরা বলার ট্রাই করো। প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে, প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে, এটা তোমরা বলার চেষ্টা করো একটু সবাই। প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে তোমরা একটু বলার ট্রাই করো। প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে? ওকে, প্রতিটি ফ্লিপ ফ্লপে কয়টি বিট জমা থাকে একটু বলার ট্রাই করো সবাই, যারা যারা আছো। চেষ্টা করো, আমি বলতেছি না এটা, তোমরা বলার চেষ্টা করো, প্রতিটি ফ্লিপ ফ্লপে কয় বিট তথ্য ধারণ করতে পারে? ওকে, বলেন বলেন, একটি ফ্লিপ ফ্লপ কয় বিট তথ্য ধারণ করে? সবাই উত্তর দেন, যারা যারা আছেন। ভুল হোক সমস্যা নাই, ভুল হোক, উত্তর দিতে কোনো গাফিলতি করিও না, আমার কথা হচ্ছে ভুল হোক। প্রতিটি ফ্লিপ ফ্লপ কয়টি বিট জমা থাকে? একজনে বলছে 13 বি, 13 বি কিভাবে হয়? শোনো,
এক নাম্বার প্রশ্নটা ভালো করে খেয়াল করো, প্রতিটি ফ্লিপ ফ্লপে কয় বিট? প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ মাত্র 1 বিট তথ্য ধারণ করতে পারে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ হচ্ছে 1 বিট তথ্য ধারণ করতে পারে, 1 বিট। ঠিক আছে, তাহলে মনে রাখবে এক ফ্লিপ ফ্লপ সমান 1 বিট। এক ফ্লিপ ফ্লপ তথ্য ধারণ করতে পারবে কয় বিট? 1 বিট তথ্য ধারণ করতে পারে। আচ্ছা, 14 নাম্বার হচ্ছে দশমিক হেক্সাডেসিমেল হবে, দশমিক 94 এর হেক্সাডেসিমেল। একদম ইজি প্রশ্ন। 94 কে জাস্ট এই যে 16 দিয়ে ভাগ করো, তাহলে কত হয় বলো? 5 16, বলো 5 16 কত? 80। এই যে 5 16 80, ব্যবধান রইল হচ্ছে 14। 14 কি লিখা যাবে? 14 কি লিখা যাবে? হেক্সাডেসিমেলে কি 14 লিখা যাবে? 14 লিখা যাবে না, লিখতে হবে হচ্ছে তাহলে এটাতে তো 15 5-এ যায় না, তাহলে রইল 5ই। উত্তর হচ্ছে 5ই। দশমিক সংখ্যা 94 এর হেক্সাডেসিমেল হচ্ছে 5। একদম ইজি প্রশ্ন দেখো। তাহলে আমরা এখান থেকে শিখে নিলাম কি, দশমিক সংখ্যা 94 কে জাস্ট একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে কিভাবে নিয়ে যায়। একটা দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেলে নিয়ে যায় হচ্ছে বেস দ্বারা ভাগ করে। বেস দ্বারা ভাগ করছি, 5 বার যাই, অবশিষ্ট থাকে 14/, আর হচ্ছে 16 দিয়ে 5-কে ভাগ করলে 0, আর অবশিষ্ট থাকে হচ্ছে 5। একেবারে ইজি প্রশ্ন ছিল। আচ্ছা, পরের প্রশ্ন, এটা একটু আসেন পরের প্রশ্নটা। হ্যাঁ, এই যে এটা একটু দেখো তো, লজিক্যাল ফাংশনের কাজ হচ্ছে। 15 নাম্বারটা একটু বলার চেষ্টা করো সবাই। 15 নাম্বারটা আমি বলবো না, দেখি বলার চেষ্টা করো। লজিক ফাংশনের কাজ কি? জটিল সমীকরণকে সহজ করা, সহজে সার্কিট তৈরি করা যায়, যোগফল বের করা। দেখি কে কে বলতে পারো, দেখি কে কে বলতে পারো। এটা 15 নাম্বারটা উত্তর দেওয়ার চেষ্টা করো তো। নিজের আইকিউ কাটাও, 15 নাম্বারটা নিজের আইকিউ কাটায় উত্তর দেওয়ার চেষ্টা করো। 15 নাম্বারটা নিজের আইকিউ কাটায় উত্তর দেওয়ার চেষ্টা করো। সবাই একটু উত্তর দেওয়ার চেষ্টা করো, 15 নাম্বার উত্তর দেওয়ার চেষ্টা করো সবাই। নিজের আইকিউ কাটায় উত্তর দেওয়ার চেষ্টা করো। 15 নাম্বারটা কি হবে, কি হবে একটু বলার চেষ্টা করো দ্রুত গতিতে। একজনে বলছে 15-র ক, 15-র ক, আরেকজনে বলছে কি 15-র ঘ নাম্বার। আচ্ছা, তারপর আর কে? 15-র ক, 15-র ঘ, তারপর আর কে কে আছে দেখি, কি কি বলেন, কি কি বলেন দেখি। 15-র ক, 15-র ঘ, অনেকে ডি বলতেছে, সুমাইয়া বলতেছে 15-র ঘ, তারপরে আব্দুল্লাহ নোমান বলতেছে 15-র ডি, আইয়ুব নবী বলছে 15-র ক। অবশ্যই অবশ্যই 15 হবে ক নাম্বার। এই যে এটাই হবে উত্তর, 15-র ক। কারণ জটিল সমীকরণকে সহজ করে সহজে সার্কিট তৈরি করে। যোগফল বের করাটা আসলে আসলে কি যোগফল হয় বলো তো? তুমি বুলিয়ান অ্যালজেব্রাতে কি যোগফল করতে পারো আসলে? তুমি কি বুলিয়ান অ্যালজেব্রাতে যোগফল হয় আসলে? যোগফল তো হয় না। সে লজিক্যাল সমীকরণ নিয়ে কাজ করে, সার্কিটটাকে কি করে? সহজ করে, জটিল সমীকরণকে আরো সহজ করে। এ প্লাস এ মানি হলে সে তোমাকে যোগফল দিচ্ছে না তো। ওকে, এই জিনিসগুলো ভালো করে খেয়াল করবা। আচ্ছা, ফাইন। এবার আসো, নিচের কোনটি সঠিক এটা নিয়ে আসলে কনফিউশন করার কিছু দরকার নেই। এটা একদম সহজ, ইমেজ সোর্স। এই যে এটা, এটা হচ্ছে একদম ইজি একটা প্রশ্ন। এটি ইজি একটা প্রশ্ন ছিল। ইমেজ সোর্স সমান রুজ ডট জেপিজি, বাকিগুলো হবে না, কারণ হচ্ছে এটা কখনোই সম্ভব না, এটাও কখনোই পসিবল না, ইমেজে এটাও কখনোই পসিবল না, এভাবে হয় না। তাহলে উত্তর হবে গ নাম্বার, ইমেজ সোর্স সমান রোজ ডট জেপিজি। ইমেজ সোর্স সমান রোজ ডট জেপিজি, এটাই হচ্ছে কারেক্ট। ঠিক আছে, ইমেজ সোর্স সমান হচ্ছে রোজ ডট জেপিজি, এটা হলো কারেক্ট। আচ্ছা, এবার পরের প্রশ্নে আসি। এই যে টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার দিছে, কোন ট্যাগ খুলতে হবে? সবচেয়ে লাকিয়েস্ট বিষয় হচ্ছে, এটা আমি গত পরশুদিন অফলাইন ব্যাচে পড়াইছি, 4টা থেকে 5টার ব্যাচ, এর আগের ক্লাসে, আজকের আগের ক্লাসে পড়াইছি। এই যে মানে কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার করতে হয়, কিভাবে রো কে কালার করতে হয়, কিভাবে ফন্ট কালার করতে হয়, কিভাবে টেবল কালার করতে হয়, কিভাবে একটা পেজ কালার করতে হয়, সবকিছু শিখেছিলাম। ওকে, তাহলে আমাকে বলা হয়েছে টেবিলের সেল, ভালো করে খেয়াল করো, টেবিলের সেল, নট টেবিলের রো। যদি রো বলতো তাহলে এটা হতো, টেবিলের রো হলে এটা হতো। তোমাকে বলছে সেল, সেল যেহেতু বলছে, এই যে এটা টিডি বিজি কালার ইউরো, টিডি বিজি কালার। আর যদি বলতো পুরা টেবিলের কালার কি, শুনো ভালো করে, পুরা টেবিলের কালার ইয়েলো হবে। পুরা টেবিলের কালার ইয়েলো হলে হচ্ছে এটা হতো যে টেবল বিজি কালার ইয়েলো, টেবলের কালার ইয়েলো হয়ে যেত। আর যদি পুরা রো এর কালার ইয়েলো হতো তখন হতো টিআর বিজি কালার ইয়েলো। আর যখন বলছে সেল, একটা সেলের জন্য আমরা ইউজ করি টিডি, তাহলে বিজি কালার ইয়েলো, এটা হবে উত্তর। ওকে, এবার দেখো এফ কিউ,
এটা কি 18 নাম্বার? এটা সবাই, এটা দেখি কে কে বলতে পারো। 18 নাম্বারটা একটু বলো তো, এফ এ কিউ কি 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 হবে? অপশন অনেকগুলো আছে, দেখি বলো তো। এফ এ কিউ, এটার উত্তর কি হবে? 18 নাম্বারের, 18 নাম্বার এফ এ কিউ এর উত্তর কি হবে বলো? এফ এ কিউ এর উত্তর কি হবে? সবাই একটু দ্রুত গতিতে 3-4 জন করে ফ্রেন্ডের মেনশন দিয়ে দাও, যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবে আর কি। এরকম কয়েকটা ফ্রেন্ডদেরকে চাইলে মেনশন দিতে পারো, তোমার বন্ধুদের জন্য যদি তুমি উপকার মনে করতে পারো আর কি। ওকে সবাই। আর হচ্ছে তোমরা অনেকে ক্লাস শেষ হওয়ার পর আমাকে বলো প্রত্যেক দিনই একই কথা, যে স্যার ক্লাস নিলেন নোটিফিকেশনটা পাইলাম না। নোটিফিকেশনটা আসলে পাও নাই হচ্ছে তোমার কারণে, কারণ তোমার পেজে হয়তো ফলো দেওয়া নেই। ফলো দেওয়া না থাকলে তুমি নোটিফিকেশনটা কিভাবে পাবা? আচ্ছা, এটা হচ্ছে 18 নাম্বার কি? 18 নাম্বার হচ্ছে আসলে অনেকে অনেক ধরনের কথা বলছো। এটা আসলে এটাকে বলা হয় এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন এটাকে বলা হয়, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এটা হচ্ছে একদম কমন একটা বিষয়, এটা নিয়ে তেমন কোনো কিছু বলার নেই। ওকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। আচ্ছা, এবার আসে এটা দেখি, এটা কে কে পারো। নীল ওয়েব পেজ ডিজাইনার হওয়ার জন্য এইচটিএমএল শিখছে। বর্তমানে সে এইচটিএমএল এ হাইপার লিঙ্ক, মানে নীল নামক একটা ছেলে মনে করো ওয়েব পেজ ডিজাইনার হওয়ার জন্য এইচটিএমএল শিখছে। বর্তমানে সে ওয়েব পেজের হাইপার লিঙ্ক কিভাবে ব্যবহার করে তা শিখছে। নীল কোন ট্যাগ ব্যবহার করে হাইপার লিঙ্ক করবে? মানে সে কোন ট্যাগটা ব্যবহার করে হাইপার লিঙ্ক করবে? বলো কোন ট্যাগটা ব্যবহার করবে হাইপার লিঙ্কের জন্য? বলো তো 19 নাম্বার কি হবে? কোন ট্যাগটা ব্যবহার করবে হাইপার লিঙ্কের জন্য সে? একটু বলো তো 19 নাম্বারটা কি হবে? 19 নাম্বারটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো, 19 নাম্বারটা সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো তো। নীল কোন ট্যাগটা ব্যবহার করে হাইপার লিঙ্ক করবে? 19 নাম্বারটা একটু চেষ্টা করো সবাই। 19-এর বিয়ে তো ভেরি গুড, এটা সবাই পারবে। আসলে কারণ হচ্ছে দেখো, নীল কোন ট্যাগ ব্যবহার করে হাইপার লিঙ্ক করবে? কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আমরা সবাই জানি অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে কি হাইপার লিঙ্কের জন্য ব্যবহৃত হয়। লিখে রাখতে পারো, এত অ্যাঙ্কর ট্যাগ, এত অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে হাইপার লিঙ্কের জন্য ব্যবহার হয়। ওকে, লিখে রাখো সবাই একটু, অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে হাইপার লিঙ্কের জন্য ব্যবহার হয়। আচ্ছা, পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন এই যে, এটা একটু ভালো করে খেয়াল করো। নীল হাইপার লিঙ্ক ব্যবহার করে ওয়েব পেজকে কি কি করতে পারবে? সমৃদ্ধ করতে পারবে, তথ্যবহুল, আকর্ষণীয়, কোনটা? উত্তর কি হবে বলো? নীল যে ওয়েব পেজ ডিজাইনের জন্য কি করতে পারবে সেটা একটু বলো তো। নীল হাইপারলিংক ব্যবহার করে ওয়েব পেজকে কি করতে পারবে? সমৃদ্ধ, এটা হচ্ছে তথ্যবহুল, আকর্ষণীয়, কি কি করতে পারবে একটু বলো তো। কি কি করতে পারবে তোমার কি মনে হচ্ছে? তোমার কি কি মনে হচ্ছে একটু বলো। আচ্ছা, 20-এর খ নাম্বার বলতেছো, খ নাম্বার কি? 1 ও 3, তারপরে দেখি। আচ্ছা, 20-এর ডি বলতেছো অনেকেই। এগুলা আন্তাজে দিলে হবে না, ভালো করে খেয়াল করো। হাইপার লিঙ্ক হচ্ছে কি, সে সমৃদ্ধ করতে পারবে, তথ্যবহুল করতে পারবে, আকর্ষণীয় করতে পারবে না। আকর্ষণীয় করার জন্য লাগে সিএসএস, ক্যাসকেডিং স্টাইলস, কালারফুল করতে, আকর্ষণীয় করতে লাগে সিএসএস। ঠিক আছে। নীল হাইপার লিঙ্ক ব্যবহার করে তথ্যকে লিঙ্ক বাড়াইতে পারবে, ইনফরমেশন বাড়াইতে পারবে, বিভিন্ন পেজের তথ্যবহুল করতে পারবে। অপশন হচ্ছে 1 আর 2। ওকে, সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার একটু ভালো করে কথা শুনেন, পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা একটু ভালো করে শুনেন। একটি লুপের ভিতর আরেকটি লুপ ব্যবহার করাকে কি বলা হয়? একটি লুপের ভিতর আচ্ছা, একটি লুপের ভিতর আরেকটি লুপ ব্যবহার করাকে কি বলা হয়? একটি লুপের ভিতরে আবারও আরেকটি লুপ বলা হয় কি বলা হয়? 21 নাম্বারটা একটু দেখেন। একটি লুপের ভিতর, সবাই একটু 21 নাম্বারটা উত্তর দেওয়ার চেষ্টা করে। 21-এর ক ফয়সাল আবির বলতেছো। আহ আচ্ছা, 21-এর গ বলতেছো। 21-এর গ তো হবে না, একটি লুপের ভিতর আরেকটি লুপ। আসলে শোনো, একটি লিস্টের ভিতর আরেকটি লিস্ট ব্যবহার করলে এটা একটু ওয়েট করো সবাই, একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম? একটি লুপের ভিতর যখন আরেকটি লুপ ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, একটি লুপের ভিতর যখন আরেকটি লুপ ব্যবহার করা হয় তখন এটাকে বলা হয় নেস্টেড লুপ। আর একটি লিস্টের ভিতর আরেকটি লিস্ট ব্যবহার করা হলে এটাকে বলা হয় নেস্টেড লিস্ট। আচ্ছা ফাইন, এবার আসেন পরবর্তী প্রশ্নে আসি। আহ পরবর্তী প্রশ্নে আসি। এই যে
ফাংশন কোনো ডেটা রিটার্ন না করলে তখন রিটার্ন টাইপ কি হয়? মনে করো আমরা রিটার্ন জিরো কখন লিখি? কখন রিটার্ন জিরো লিখবো না? মনে করো কোনো ডেটা আমার ফাংশন রিটার্ন করতে পারে না, তখন এটাকে কি বলা হয় বলো তো? ফাংশন কোনো ডেটা রিটার্ন না করলে তখন রিটার্ন টাইপটা কিরকম হয়? দেখি এটাকেই বলো তো, এটা একটু বলো তো কি, এটাকে বলতে পারবা? এই প্রশ্নটা একটা বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন হিসেবে আসার মতো। এটা হচ্ছে 22-এর সিআই, তো মুশফিক ভালো করে পেরেছো। মুশফিকুর রহমান উত্তর সঠিক হয়েছে। 22-এর হচ্ছে সি। আমি তোমাদেরকে যখন প্রথম ক্লাসে প্রোগ্রামিং শুরু করি তখন অলওয়েজ বলি ভয়েড যখন লিখবে, তখন আমি তোমাদেরকে অলওয়েজ বলি কি, ভয়েড লিখলে, ভয়েড যদি লিখো তাহলে রিটার্ন জিরো লেখার দরকার হয় না। ভয়েড লিখলে রিটার্ন জিরো লেখার দরকার হয় না। কিন্তু তুমি যখন ইন্টিজার দিয়ে মেইন ফাংশন লিখবা তখন তোমাকে অবশ্যই রিটার্ন জিরো লিখতে হবে। এটা আমি যখনই প্রোগ্রামিং ক্লাস শুরু করি তখন বলি, কারণ ভয়েড কোনো কিছু রিটার্ন কি করতে পারে না, করতে পারে না। আচ্ছা, এবার আসেন সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেকে ভুল করে। দেখি 23 নম্বরের প্রশ্নটাকে একটি সঠিক উত্তর দিতে পারো। সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? দেখি বলো তো। এটা অনেকেই লিখতে পারো না, এটা অনেকে ভুল করে। দেখি সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয়? 23 নাম্বার বলো তো। অনেকে বলতেছে ইউনিকোড। 23-এ একজন বলছে, খালেদ হাসান মিলু বলেছে ইউনিকোড, মুশফিকুর রহিম বলেছে সোর্স কোড। দেখি বাকিরা। ফয়সাল আবির বলেছে আস্কি কোড। তারপর আরো আরো বাকিরা যারা কমেন্ট করেন সবাই কমেন্ট করেন। নাইমা লিখেছো বাহ অবজেক্ট কোড। সবাই দেখে এক একটা উত্তর দিচ্ছে। সোমাইয়া লিখেছো সোর্স কোড। দেখি আমি নামগুলা পড়ি সবার, কেমন? সবার নামগুলা পড়ি যারা যারা ক্লাস করতেছো। আচ্ছা, 23। আচ্ছা, তোমাদেরকে বলি, আমাদের অফলাইন ব্যাচে যদি কেউ পড়তে আগ্রহী হও আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করিও। এটা অনেক ভালো একটা ব্যাচ হবে। 18 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ এটুকু বলতে পারবো, তুমি হতাশ হবে না। মানে তুমি বেস্ট কিছু পাবে, বেস্টের চেয়ে বেস্ট কিছু পাবে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আসি। কি বললাম আমরা? আমরা কি বলছি বলতো? যে সি ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় আসলে সোর্স কোড। এটা একটু লিখে রাখো। সোর্স কোড হচ্ছে লেখা। যখন তুমি কোনো একটা প্রোগ্রাম লিখো তখন হচ্ছে সোর্স কোড। আর সোর্সকে যখন রান করি কম্পাইলারের মাধ্যমে তখন এটাকে বলা হয়, এই যে দেখো, কম্পাইলারের মাধ্যমে যান্ত্রিক প্রোগ্রাম। তোমাদেরকে সব সময় বলি যান্ত্রিক প্রোগ্রাম হচ্ছে অবজেক্ট কোড। আমরা অনুবাদক প্রোগ্রাম সংজ্ঞা কিভাবে পড়ি? সোর্স প্রোগ্রামকে যান্ত্রিক প্রোগ্রামে, সোর্স কোডকে কি যান্ত্রিক প্রোগ্রামে রূপান্তরিত করে অনুবাদক না? পড়াই না আমরা এটা? এটাই হচ্ছে কথা। এটা অথচ বইয়ের লাইন থেকে হুবহু কমন আসছে। দেখো, যে সি ভাষায় লেখা প্রোগ্রাম হলো সোর্স কোড, আর হচ্ছে কি যেটা আমরা রূপান্তর করি মেশিন ভাষায় সেটাকে বলি অবজেক্ট কোড। আচ্ছা, এটা দেখো 15 নাম্বারটা, 25 নাম্বারটা একটু সর্বশেষ উত্তর দাও। প্লাস প্লাস এন এর সমতুল্য মান কোনটি? প্লাস প্লাস এন এর সমতুল্য মান কোনটি? প্লাস প্লাস এন এর সমতুল্য মান কোনটি? দেখি এটা একটু সবাই উত্তর দাও তো। স্যার, কক্সবাজার অফলাইনে পাবেন না আসলে। আমার চাকরি যেহেতু এখন ইয়েতে, চট্টগ্রামে, আমি সেহেতু কক্সবাজার পড়ানোর মতো কোনো সুযোগ আমার নেই আসলে। আমি যদিও বা কক্সবাজারের ছেলে, কিন্তু আমি কক্সবাজার পড়ানোর সুযোগ নেই। কক্সবাজার আমাদের কাছে অনলাইনে পড়তে পারবা, আমাদের রিভিশন ব্যাচ আসবে ফাইনাল এইচএসসি 25-এর জন্য। তো আর হচ্ছে কি আমাদের বইগুলা পড়তে পারবা, আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলা পড়তে পারবা। আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি বই নেওয়ার কারো বেশি আগ্রহ থাকে তাহলে তোমরা আজকে কালকের মধ্যে বই নিয়ে নাও। আর আমাদের শুধুমাত্র 9 সেট বই আছে। আর চট্টগ্রাম চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে বই আছে, কিছু বই আছে। কিছু মানে ধরো হয়তো বা 5-10 সেট, হাইয়েস্ট এইটুকু। এর বাইরে আমাদের আর একটা বইও নাই। যারা বই কিনতে চাও তারা খুব দ্রুত যোগাযোগ করে বই কিনে ফেলো। ওকে, পরবর্তীতে কিন্তু অনেকদিন ওয়েট করতে হবে, আমি বারবার বলতেছি অনেকদিন ওয়েট করতে হতে পারে। আচ্ছা শুনেন, তাহলে 25 নাম্বারটা খুবই সহজ। আমরা জানি প্লাস প্লাস এন যে কথা, এন প্লাস প্লাস একই কথা। সব দুইটার মানে হলো এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান। এটার মানেও যে কথা, প্লাস প্লাস এন মানেও হলো একই কথা, তবে একটা পার্থক্য আছে, এটা অনেকবার পড়াইছি। এন ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান। তাহলে এই ছিল চট্টগ্রাম কলেজের প্রশ্ন। আমার কাছে মনে হয়েছে প্রশ্নটা এবারে বোর্ড স্ট্যান্ডার্ড হয় নাই। এবারের প্রশ্নটা আমার কাছে তেমন একটা স্ট্যান্ডার্ড মনে হয়নি। সোজা কথা, চট্টগ্রাম কলেজের প্রশ্নে তোমরাও দেখেছো তেমন কোনো ব্যতিক্রম কিছু ছিল না। আর যেটা সিকিউ আসছে সেখানেও আসলে আমার কাছে আহামরি তেমন কিছুই মনে হয় নাই। প্রত্যেকটা প্রশ্ন খুবই গতানুগতিক ছিল। সুতরাং তার চেয়ে বরং এবারের যতগুলা প্রশ্ন সমাধান করলাম
চট্টগ্রাম বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার মডেল কলেজের প্রশ্নটা ভালো লাগছে, আর হচ্ছে সিটি কলেজের প্রশ্নটা ভালো লাগছে। মহসিন কলেজের এমসিকিউ প্রশ্নটা ভালো ছিল, তোমরা জানো আমি প্রত্যেকটা প্রশ্নের সলিউশন দিয়েছি। এবং চিটাং বোর্ড আইসিটিতে বা বাংলাদেশের সমস্ত বোর্ডে আইসিটিতে যারা মানে 90+ নাম্বার পেতে চাও, আমি তোমাকে বলবো তুমি যেখানেই পড়ো না কেন আইসিটি অ্যাসিস্ট্যান্ট একবার হলেও তুমি পড়ো, ইনশাল্লাহ। চেষ্টা করব, আমরা তো আসলে দেখো বেসিক নিয়ে পড়াই, বোর্ড প্রশ্ন পড়াই। এই যে তোমরা দেখো আমাদের অফলাইনে যারা আছে, ওরা অলরেডি টেস্ট পেপার পড়তেছে, টেস্ট পেপারের প্রশ্ন পড়ে তারা, তারা হচ্ছে বেসিক প্রশ্ন পড়ে, তারা বোর্ডের প্রশ্ন পড়ে। মানে তুমি প্রশ্ন করতে 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 তোমার এমন কোন আর কোনো কিছু বাকি থাকবে না, পরীক্ষার আগে যাওয়ার আগে তুমি বুঝতে পারবা তোমার সবচেয়ে ভালো হবে আইসিটি। ইনশাল্লাহ এভাবেই তোমাকে আমি ঘুরাইতে 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 রেডি করে ফেলবো, সব কিছু পড়াবো, অনেক ডিটেলসে পড়াবো। ওকে, বাকি দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আর আমাদেরকে চাইলে তোমরা ইনবক্সে প্রশ্ন দিতে পারো, কোনো কলেজের যে প্রশ্নটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় আমরা ওটাই সলভ করবো। কারণ গতানুগতিক প্রশ্ন সলভ করলে তেমন কোনো আসলে আউটপুট নেই। যদি দেখি যে প্রশ্নের মধ্যে ব্যতিক্রম আছে, সুন্দর প্রশ্ন আসে, বোর্ডের আসার মতো প্রশ্ন আসে, তাহলে আমি ওই প্রশ্নটা সলভ করে দিব অবশ্যই। এটা যে কলেজের হবে, বাংলাদেশের এমন কোনো কলেজে ইনশাল্লাহ আমার জন্য ইনশাল্লাহ সমস্যা হবে না, তোমাদের দোয়াতে। ওকে, আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আর তোমাদের যদি কারো আইসিটি অ্যাসিস্ট্যান্ট অনলাইন বা অফলাইনে পড়তে ইচ্ছে করে, অবশ্যই আমাদের সাথে ইনবক্সে কথা বলে নিবা দ্রুত গতিতে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।